বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর বাংলাদেশের ৪র্থতম বৃহৎ পৌরসভা ও দেশের ১৪তম বৃহৎ শহর। ফরিদপুর জেলা মূলত প্রতিষ্ঠিত হয় ১৭৮৬ সালে, আবার কেউ কেউ মনে করে এই জেলা ১৮১৫ সালে প্রতিষ্ঠিত হয়। ফরিদপুর জেলার পূর্ব নাম ছিল ফাতেহাবাদ। পরবর্তীতে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফদরউদ্দিনের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় ফরিদপুর। আজকের এই ভিডিওতে ফরিদপুরের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরব, আর ভিডিও শেষে পেয়ে যাবেন যাতায়াতের সমস্ত খরচ সহ সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ফরিদপুর জেলাতে বাসে করে যেতে আপনার ভাড়া লাগবে ৩০০ থেকে ৪০০ টাকার মতো। ঢাকার সায়দাবাদ থেকে মাত্র ২.৫ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনি চলে যেতে পারবেন প্রাণের শহর ফরিদপুরে। আমার হাতের এই পাশে যে সুন্দর কারুকার্য মণ্ডিত মসজিদটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে পাত্রাইল মসজিদ, যেটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় আজিমনগর ইউনিয়নে অবস্থিত। দুর্লভ কারুকার্যময় এই সুন্দর নকশা করা মসজিদটি মজলিস আউলিয়া মসজিদ নামে বেশ সুপরিচিত। আয়তাকার এই 10 গম্বুজ বিশিষ্ট পাত্রাইল মসজিদের সাথে রাজশাহীর যে বাঘা মসজিদ আছে সেই মসজিদের স্থাপত্য শৈলীর সাথে খুবই মিল পাওয়া যায়।
আয়তাকার ও 10 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দুর্লভ এবং নান্দনিক কারুকার্য দিয়ে খুব সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদের প্রত্যেকটি দেওয়ালে নান্দনিক কারুকার্যের ছাপ পাওয়া যায়, যেটি দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। মসজিদের পূর্ব দিকে রয়েছে 5টি খিলানযুক্ত প্রবেশপথ। দক্ষিণ এবং উত্তর দিকে প্রবেশের জন্য রয়েছে আরও 2টি দরজা। প্রায় 2 মিটার পুর দেওয়ালে গড়া এই মসজিদের ভেতরের দিকের দৈর্ঘ্য 21.79 মিটার এবং প্রস্থ রয়েছে 8.60 মিটার। এই মসজিদের পাশেই রয়েছে বিখ্যাত সুফি সাধক মজলিস আব্দুল্লাহ খান আউলিয়ার মাজার, মাদ্রাসা এবং খুব বড় 2টি দিঘি। সর্বোপরি মসজিদের আকার, গঠন এবং পরিবেশ যে কারো দর্শনার্থীর মন কেড়ে নেবে। আপনি যদি ফরিদপুর জেলা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই পাত্রাইল মসজিদ দেখে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কানাইপুর জমিদার বাড়ি, যেটি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে অবস্থিত। কানাইপুর ইউনিয়নে অবস্থিত হওয়ার কারণে এই জমিদার বাড়িকে কানাইপুর জমিদার বাড়ি বলা হয়ে থাকলেও এটিকে বলা হয় শিকদার জমিদার বাড়ি, কারণ এই জমিদারের বংশধররা ছিল শিকদার বংশের। এই জমিদার বাড়ির জমিদারিত্ব প্রায় 400 বছর আগে থেকে শুরু হয়, কিন্তু 400 বছর আগে থেকে শুরু হলো রানী ভাবতা রানী শিকদার যখন এই জমিদার বাড়ির জমিদারিত্ব পান তখন থেকেই এই জমিদার বাড়ির উন্নতি সাধন হতে শুরু করে, কারণ জমিদার রানী ভাবতা রানী শিকদার ছিলেন একজন সুশাসক। তিনি এখানের জমিদারিত্ব খুব সুন্দরভাবেই পালন করেছিলেন। 1818 সালে এই জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরায়েজি আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন। বর্তমানে এখানে শিকদার বংশের কিছু লোক বসবাস করে, কিন্তু অযত্নে এবং অবহেলার কারণে এই জমিদার বাড়ি প্রায় ধ্বংসের পথে। বর্তমানে আমি এখন আছি বাঙালির কবি, বাংলাদেশের কবি, পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি, যেটি ফরিদপুরের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে অবস্থিত। আমার পিছনে যে ভাঙাচুরা একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে কবি বসবাস করতেন। তিনি সহ তার সমস্ত পরিবারই হচ্ছে এই বাড়িতে বসবাস করত। এই পাশে রয়েছে তার বাবার ঘর, এই পাশে রয়েছে তার বড় ভাইয়ের ঘর, সামনে রয়েছে তার সেজ ভাইয়ের ঘর। কিন্তু আমার একটা বিষয় দেখে আফসোস লাগে যে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি সেটি হচ্ছে রক্ষণাবেক্ষণ একটু হলেও ঢিলে ঢালা, কারণ এই রকমের চূর্ণ বিচূর্ণ থাকবে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি, এটা সত্যি মানা যায় না। কুমার নদীর পাশে কবির বাড়িতে রয়েছে পুরাতন 4টি টিনের ঘর। বসত বাড়ির বিভিন্ন রুমে রয়েছে তার ব্যবহৃত নানা রকমের জিনিসপত্র। তিনি বাংলার পল্লীর প্রকৃতির রূপ এবং সহজ সরল মানুষের জীবন তার কাব্য এবং সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন। কবিতায় বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার লেখা অসংখ্য পল্লীগীতি এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে। কবির বাড়ির নদীর সামনের বিশাল জায়গায় রয়েছে আগত দর্শনার্থীদের বসার স্থান। বাড়ির উত্তর পাশে রয়েছে কবির কবরস্থান।
আমার পিছনে যে জরাজীর্ণ জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে 22 রশি জমিদার বাড়ি, যেটিকে স্থানীয়রা বাবু বাড়ি হিসেবে চিনে থাকে। ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় 22 রশি নামক গ্রামে অবস্থিত হওয়ার কারণে এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছে 22 রশি জমিদার বাড়ি। ধারণা করা হয় তখনকার একজন ব্যক্তি যার নাম উদয়চন্দ্র সাহা, তিনি এই এলাকাতে আসেন বিপুল অর্থের বিনিময়ে এই এলাকার জমিদারিত্ব তখনকার ইংরেজদের কাছ থেকে কিনে নেয় এবং এই অঞ্চলে তিনি জমিদারিত্ব শুরু করে। এই জমিদারদের জমিদারিত্ব অনেক বড় ছিল এবং অনেক এলাকা জুড়ে এরা শাসন করত। তখনকার বৃহত্তর ফরিদপুর সহ বরিশালের দিকেও এরা শাসন করত। তারা ক্রমে ক্রমে বিভিন্ন পরগনা কিনে নিত এবং সেগুলোকে শাসন করতে এবং তাদের প্রভাবকে বিস্তার করার চেষ্টা করত। ক্রমানুসারে তাদের উত্তরসূরিরাও কিন্তু সেই দ্বারা অব্যাহত রাখে এবং তাদের এই জমিদারিত্ব প্রথা ধরে রাখে। একটা জিনিস ভাবতে খারাপ লাগে, সেটা হচ্ছে কি, এত বড় বড় জমিদার বাড়ি এখন একেবারে জরাজীর্ণ অবস্থা পড়ে রয়েছে, একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে, এবং এখানের যে দরজা জানলার যে কাঠগুলো সেগুলো এখন আর নেই, শুধুমাত্র ভাঙা চূড়া ইট রয়েছে। আর এই জমিদার বাড়ির অবস্থা একেবারে ভুতুরে ভারীর মতো। সত্যি কথা, আপনি যখন ঢুকবেন আপনি ভয় পাবেন। আমিও একেবারে ভয় পেয়ে গেছিলাম, কারণ গাছগাছালি, তারপর হচ্ছে একেবারে জঙ্গলের মতো অবস্থা। কিন্তু এক সময় কিন্তু এখানে জমিদাররা বসবাস করতেন, তাদের শাসন এখানে ছিল এবং এইখানে পুরো জমজমাট ছিল। কিন্তু এখন জঙ্গল ছাড়া আর ভুতুরি ভারী ছাড়া আর কিছুই নেই। আমার পিছনে একটি পুরাতন ফলক রয়েছে, প্রায় 400 বছর আগের একটি ফলক। মূলত এই ফলককে কেন্দ্র করেই এই মসজিদটাকে নির্মাণ করা হয়েছে এবং এই এলাকা সহ টোটাল ফরিদপুরে এই মসজিদটাকে গেটদা ফলকের মসজিদ হিসাবে বিশেষভাবে চিনে থাকে। মসজিদটি আরেকটি বিশেষ কারণে বিখ্যাত, কারণ এই মসজিদে রয়েছে প্রাচীন কিছু অক্ষত নিদর্শন, যার মধ্যে শাহ আলী বাগদাদিয়ের ব্যবহৃত কাঠের থালা, তারবান, জায়নামাজ, মাছের কাঁটা দিয়ে তৈরি তসবিহ, হযরত আব্দুল কাদের জিলানির ব্যবহৃত জুব্বা, হযরত আলী রাদিয়াল্লাহের গোফ মোবারক, হযরত হাসান রাদিয়াল্লাহের চুল মোবারক এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক। সত্যি কথা বলতে ফরিদপুরে না আসলে আমি জানতামই না যে এত সুন্দর নিদর্শন এখানে রয়েছে। নিজের চোখে এত সুন্দর নিদর্শন দেখতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হয়েছে। ফরিদপুর থেকে ঢাকা আসার সময় কিংবা ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার সময় আপনারা ভাঙার যে এক্সপ্রেসওয়ে আছে সেখানে নেমে খানিকটা সময় ব্যয় করতে পারেন, কারণ জায়গাটা খুবই সুন্দর এবং মুক্ত বাতাস সেখানে পাবেন এবং পাশেই রয়েছে খুব সুন্দর একটি মসজিদ, যেটিও দেখে যেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।